আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে একটি গল্প পড়ে শোনাবো। গল্পের নাম রানী সাহেবা, লিখেছেন বিমল মিত্র। তাহলে শুরু করছি বন্ধুরা। গল্পের নাম রানী সাহেবা, লিখেছেন বিমল মিত্র। মানুষের সংসারে কত চরিত্রই যে দেখলাম, এক একটা মানুষ দেখেছি আর একটি মহাদেশ আবিষ্কারের আনন্দ পেয়েছি। পৃথিবীতে সব মানুষ সব কিছু পায় না, সেজন্য আমার অভাববোধ হয়তো আছে, কিন্তু অভিযোগ নেই। আমি গোয়া বাগানের মেশে সুধা সেনকে দেখেছি, বিলাসপুরে বাণী বিদ্যায়তনে প্রমীলা সরকারকে দেখেছি রানী দে, রুনু রায়, লিলি পালিতকে দেখেছি, মিসেস সুজাতা স্বামীনাথনকে জব্বলপুরের শিয়ালকোট লজে। আরও দেখেছি নীলনেশার রায় সাহেবকে, প্রফেসর পত্নী কণিকা দেবীকে, আরও দেখেছি সবজি বাগানের সুরুচি আর সদানন্দ বাবুকে। ওদের সকলকে নিয়ে উপন্যাস লিখেছি, কিন্তু আরও কতজনকে নিয়ে যে আমার আজও লেখা হয়নি তাও তো বলে শেষ করা যায় না। এই যেমন আজকের রানী সাহেবা। রানী সাহেবাকে আজ এতদিন পরে আবার বিহারের এই দুর্গম পল্লীতে রানী সাহেবার একদিন দুদিনের নয়, সুদীর্ঘ 25-30 বছরের সম্পর্ক। মনে হলো ভবিষ্যতে যদি কাউকে নিয়ে গল্প লিখি, তা সে এই রানী সাহেবাকে নিয়েই লেখা উচিত। সেই 500 মাইল দূর থেকে আমরা এসেছি। লাহেরিয়া সরাইতে নেমে মোটরে 30 মাইলের রাস্তা। মৃণালিনীর বিয়ে। রানী সাহেবার একমাত্র মেয়ে মৃণালিনী। অনেক দিন পরে যখন প্রথমে সন্তান হলো, গোকুল জিজ্ঞেস করেছিল, কি নাম রাখা যায় রে মেয়ের? তখন সংস্কৃত সাহিত্য নিয়ে ঘাঁটাঘাঁটি করছি। নাম দিয়েছিলাম শকুন্তলা, কিন্তু সে নাম টেকেনি। শেষ পর্যন্ত মার ইচ্ছের কাছে বাবার ইচ্ছেকে পরাজয় স্বীকার করতে হয়েছিল। সেই নামের ব্যাপারেই শুধু নয়, গোকুল যখন নামে, প্রতিভায়, প্রতিষ্ঠায় বড় হলো, রায় সাহেব হলো, তখনও কঠোর হাতে পেছন থেকে যে মানুষটি শাসন করত, সে মৃণালিনীর বাবা নয়, তার মা, আজকের এই রানী সাহেবা। কত সম্বর্ধনা সভায় উঠে বক্তৃতায় বলেছে গোকুল, আমার উন্নতির মূলে রয়েছেন আমার স্ত্রী। তিনি আমায় দিয়েছেন তার একনিষ্ঠ ভালোবাসা, তার সেবা, তার যত্ন, তার ঐকান্তিকতা। সত্যি সত্যি বিয়ের আগে কি ছিল গোকুল, আর পরে কি না হয়েছিল। এ তো যুদ্ধের হিড়িকে ফুলে ফেপে বড়লোক হওয়া নয়, ধাপে ধাপে কেবল উঠেছে গোকুল, শুধু আরও বড় ধাপে উঠবার জন্যে। চেম্বার অফ কমার্স, এমএলএ, সেনেট সভা, স্বদেশ বিদেশ সমস্ত জুড়ে মরবার শেষ দিনটি পর্যন্ত কেবল সাফল্য আর সাফল্য। যাতে হাত দিয়েছে তাতেই লাভ। সমস্তর মূলে নাকি গোকুলের স্ত্রী, ওর স্ত্রীর ভালোবাসা। আমি শুনতাম, কিন্তু ভেবে পেতাম না শুনে হাসবো না কাঁদবো। কিন্তু সেসব কথা এখন থাক। কলকাতা থেকে 500 মাইল দূরে বিহারের এই দুর্গম পল্লীতে রানী সাহেবার মেয়ের বিয়েতে এসে যদি সেদিনকার সব কথা, সব ইতিহাস মনে পড়ে যায়, তো মনকে দোষ দিই কী করে? ঠিক বাড়ি নয়, প্রাসাদই বটে। শুনলাম 97 বিঘের উপর বাড়িখানা। কিন্তু সকাল থেকে যে ব্যাপার চলছে, তাতে কে বলবে দেখে যে আজকে বিয়ে নয়? আমরা যারা অতিথি, তাদের আদর আপ্যায়নের আয়োজন চূড়ান্ত। 10খানা গ্রামের হাজার হাজার প্রজা সকাল থেকে পাতা পেরেছে। লাড্ডু, পেড়া, গোলাপজামুন, বালুশাই, পুরি, বরফি ছড়াছড়ি চারিদিকে। মুন্সি একবার এসে খবর নিয়ে যায় সকলের কোনো অসুবিধা হচ্ছে কিনা। পরের দিন যখন বর এলো, কখন বিয়ে হলো ভিড়ের মধ্যে কিছুই দেখা গেল না। তবু দেখবার চেষ্টা করেছিলাম বইকি। রায় সাহেব গোকুল মিত্তিরের একমাত্র উত্তরাধিকারিণী, তার স্বামীকে দেখবার ইচ্ছে ছিলই, কিন্তু বৃথা চেষ্টা। বিয়ের পরদিন মুন্সিজিকে বললাম, একবার রানী সাহেবার সাথে দেখা করতে পারা যায় না? মুন্সি হয়তো প্রথমে অবাক হয়েছিল, কিন্তু চেষ্টা করবে বলে শেষ পর্যন্ত অন্দরমহলে খবর পাঠালে। খবর যেতে আসতে তাও প্রায় 1 ঘন্টা লাগলো। সত্যিই তো বিয়ে বাড়ি সবাই ব্যস্ত। এখন একজন বৃদ্ধের সঙ্গে দেখা করতে কারই বা অবসর হবে? কিন্তু তা নয়। মুন্সিজি বললে, না হুজুর, রানী সাহেবের কড়া হুকুম আছে, পুরুষ মানুষকেও তার যেন অন্দরমহলে না ঢোকে। মুন্সিজির কথা যে বর্ণে বর্ণে সত্য, তা পরেই টের পেলাম। সদর আর অন্দরের মাঝামাঝি একটা ঘরে নিয়ে গিয়ে আমাকে বসালো মুন্সিজি। দক্ষিণ দিকে একটি মাত্র দরজা, দরজার ওপাশেই অন্দরের সীমানা। দরজায় পর্দা খাটানো,
ঘোমটা দিয়ে একজন ঝি এসে দাঁড়ালো দুঘরের মাঝখানে। মুন্সিজি আমায় ইঙ্গিত করলে, রানী সাহেবা এসেছেন, যা বলার শিগগির বলে দিন। এমন অবস্থার জন্য ঠিক প্রস্তুত ছিলাম না। এমন দিনও গেছে যেদিন রানী সাহেবার সামনাসামনি বসে কথা বলেছি। আজ হঠাৎ এতদিন পরে বাংলাদেশ ছেড়ে এসে বিহারের এই জমিদারিতে বসে ৪৫ বছর বয়সে বিগত স্বামীর বৃদ্ধ বন্ধুর সঙ্গে কথা বলতে এই সংকোচ, এই আয়োজন, আমার পছন্দ হলো না। এমন জানলে আমি কি এমন প্রস্তাব করতাম? নিজেকে যেন অপমানিত মনে করলাম। রায় সাহেব গোকুল মিত্তিরের বিধবা স্ত্রীর অগাধ সম্পত্তি থাকতে পারে, কিন্তু আমরা দুজনে একসময় তো ঘনিষ্ঠ বন্ধুই ছিলাম। সে বন্ধুত্বের দাবিও কি কিছুই নয়? মৃণালিনীর বিয়েতে দেবার জন্য কলকাতা থেকে একটা শাড়ি এনেছিলাম। সেখানে মুন্সিজির হাতে দিয়ে বললাম, না, আমার কিছু কথা বলবার নেই, এইটে রানী সাহেবাকে দিয়ে দিও। বলে আর কালক্ষেপ না করে সোজা বাইরে চলে এলাম। তক্ষুনি সমস্ত বন্দোবস্ত করে একটা ট্যাক্সি ডাকিয়ে নিয়ে স্টেশনে রওনা দিলাম। আজ অবশ্য গোকুল বেঁচে থাকলে এমন ঘটনা ঘটতো না, কিন্তু তা সত্ত্বেও কেন যে এখানে কিসের টানে এত দূর দেশে এসেছিলাম তাই ভেবেই নিজের মনকে ধিক্কার দিলাম। কে রানী সাহেবা? কোথাকার রানী? আমার কে তারা? মনে পড়তে লাগলো গোকুলের কথাগুলো। অর্থের অভাব গোকুলের কখনো অবশ্য হয়নি। বিয়ের পর থেকেই বৃহস্পতি তুঙ্গে হয়েছিল ওর জীবনে। ধনে মানে প্রতিষ্ঠায় বন্ধুদের মধ্যে আর কে অমন সাফল্যের সপ্তম স্বর্গে উঠতে পেরেছিল? কিন্তু অমন হতভাগ্যও আমি জীবনে তো কম দেখেছি। কোনো মহিলা সভার সম্পাদিকা একবার চাঁদার খাতা নিয়ে এসেছিলেন গোকুলের বাড়িতে। ধনবান গোকুলের কৃপাপ্রার্থী তারা। বাইরের ঘরে চেয়ারে বসিয়ে গোকুল কথা বলছিল। এমন সময় ভেতরের পর্দা ঠেলে এই রানী সাহেবা বেরিয়ে এসেছিলেন। ঘরে ঢুকে বলেছিলেন, বের করে দাও একে, এক্ষুনি বের করে দাও। গোকুল যতখানি স্তম্ভিত তার চেয়ে বেশি স্তম্ভিত মহিলা সভার সম্পাদিকা। রানী সাহেবা বলেছিলেন, তুমি যদি বের করে না দাও আমারও বের করে দেওয়ার অধিকার আছে। দারোয়ান, দারোয়ান! চিৎকার করে ডাকতে লাগলেন রানী সাহেবা। ঘরের মধ্যে আরও দুজন ভদ্রলোক, একজন টাইপিস্ট, আশেপাশে চাকর, দারোয়ান, ঝি ঠাকুর। কারোর দিকে ভ্রুক্ষেপ নেই। কলকাতার ধনী সমাজে সবেমাত্র প্রভাব প্রতিপত্তি শুরু হয়েছে গোকুলের। বউবাজারের ছোট দোতলা বাড়িটা ছেড়ে লেক রোডের 4তলা বাড়িটা সবে তুলেছে। হাওড়ায় দুটো জুট মিল চলছে। আবার সেই সঙ্গে গিরিডির একটা অভ্রখনি সবে কিনেছে। ওদিকে কাউন্সিলের ইলেকশনে দাঁড়াবে কিনা ভাবছে। অবস্থাটা এই রকম। মোট কথা সেদিনকার সেই ঘটনাটা যেমন অবিশ্বাস্য তেমনি অপমানজনক। কোনো সূত্রে প্রকাশ্যে বাইরের ঘরে তার আসবার কথাও নয়। দারোয়ান এখনই এসে যাবে। কাণ্ডজ্ঞানহীন স্ত্রীর আচরণে হতবাক বটে, ক্ষুব্ধও বটে। গোকুল উঠে দাঁড়ালো, কিন্তু কাকে সে নিবারণ করবে? স্ত্রীর মুখের উপর কথা বলার সাহস আর জারি থাক, গোকুলের নেই। সম্পাদিকা পর্দানুসীনা নন, 10 রকম মানুষের সঙ্গে মেলামেশায় অভিজ্ঞতা আছে, ব্যাপারটা বুঝলেন। উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা আমি এখন উঠি তাহলে স্যার, একদিন সময় মতো আপনার অফিসে দেখা করব বরং। বাঘের মতো লাফিয়ে উঠলেন স্ত্রী, তা তো করবেনই, কিন্তু খবরদার বলছি, ও হাসি আমি চিনি। হাসতে হাসতে ঘাড় নেড়ে এলো খোপা দুলিয়ে, পরপুরুষের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে জানি। আরও ভালো লাগে যদি সে মানুষটি দেখতে ভালো হয়, লক্ষ টাকার মালিক হয়। চাঁদা চাইবার নাম করে, ছি ছি, পর্দার আড়ালে দাঁড়িয়ে আমি সব দেখেছি। আহ, কি হচ্ছে মিন্টু? ক্ষীণ প্রতিবাদ করতে চেষ্টা করে গোকুল। তুমি থামো দেখি, আমি না থাকলে কবে তুমি এদের পাল্লায় পড়ে মারা যেতে। ছি ছি, তোমাকে আমি দোষ দিই না, কিন্তু সংসারে এমন সরল হলে কি করে চলবে? মহিলাটি তখন এক ফাঁকে সরে পড়েছেন, কিন্তু পরদিন থেকে ব্যবস্থা হলো অন্যরকম। গোকুলের ড্রাইভারের পাশে দিবারাত্র আর একজনকে দেখা যেতে লাগলো। গোকুল মোটরে যেতে যেতে জিজ্ঞেস করল, তোর পাশেও কে রে যোগেশ্বর? যজ্ঞেশ্বর, পুরনো ড্রাইভার, বললে, আগে চিন্তার বড় ভাই। গোকুলকে মোটরে উঠবার সময় নমস্কার করেছিল একবার, মনে পড়ল এখন। লোকটা আর একবার পেছন ফিরে নমস্কার করলে, বললে, আমার নাম হরিশ। আজ্ঞে। চিন্তা আমার ছোট বোন হয় আজ্ঞে। স্ত্রীর ডান হাত চিন্তা, সেই চিন্তার বড় ভাই। অফিসে ঢুকে বসেছে গোকুল, কাজ করছে। মাঝে মাঝে অকারণে হরিশ ঘরের ভেতর উঁকি মারে। কিছু দরকার আছে? উত্তর দেয় না হরিশ। টুক
করে মাথাটা সরিয়ে নেয়। একদিন অফিস থেকে বেরিয়ে ইচ্ছে হয় একবার সিনেমায় যায়, কিন্তু স্ত্রীর কড়া বারণ আছে ওতে। সিনেমা মানেই তো ওই দেওয়ালে দেওয়ালে প্ল্যাকার্ডগুলো দেখো না, বাইরে যার ওই, ভেতরে যা আছে তা কল্পনা করে নাও। আগে না বলে কয়েকদিন ঢুকেছে ভেতরে, মাথাটা যেন ঠান্ডা হয়ে যায় বেশ। কিন্তু হরিশ আসার পর থেকে কেমন যেন সংকোচ হয় গোকুলের। স্ত্রী বলেন, কেন? গাড়িতে হরিশ থাকা তো ভালো, রাস্তাঘাটে কত রকম বিপদ আপদ আছে, দেশে ধর্মঘট তো রোজই লেগে আছে, তোমার সুবিধার জন্যই তো রাখা। যত কাজই থাক, রাত 8টার পর গোকুলের আর বাইরে থাকবার হুকুম নেই, একেবারে অন্দরমহলে গিয়ে ঢুকতে হবে। সে নিয়ম যেমন কঠোর তেমনি অমোঘ। স্ত্রী বলেছেন, রাত্রিবেলায় যারা ব্যবসা চালায় তাদের বলে বেশ্যা, অমন পয়সায় আমার দরকার নেই, একবেলা খাবো, ভিক্ষে করে পেট চালাবো, তাও ভালো, তবুও। গোকুল বলেছে, না ভাই, ওসব জিনিস তর্ক করবার নয়, ও যা চায় না তেমন কাজ নাই বা করলাম। স্ত্রীর মতেই চলেছে গোকুল সারা জীবন, স্ত্রীর পরামর্শ মতোই কাজ করেছে। একটা পয়সা কাউকে চাঁদা বা ধার দিতে গেলে স্ত্রীর অনুমতি নিয়ে তবে দিয়েছে। বাড়িতে এসে সারাদিন কোথায় কোথায় গিয়েছে, কার কার সঙ্গে দেখা করেছে বা দেখা হয়েছে, সমস্ত সবিস্তারে বলেছে স্ত্রীকে। টাকা পয়সা আধলা পাইটি পর্যন্ত স্ত্রীর হাতে তুলে দিয়ে তবে ছাড়া পেয়েছে। একবার খুব অসহ্য হওয়াতে ডাক্তার সেনগুপ্তের কাছেও গিয়েছিল। গোকুল সমস্ত খুলেই বলেছিল, দেখুন, আমার স্ত্রী আমাকে বড় সন্দেহ করেন। সন্দেহ মানে তিনি মনে করেন আমাকে বিপথে নিয়ে যাবার জন্য বিশ্ব সংসারের সমস্ত নারী জাতি বুঝি উন্মুখ হয়ে আছে, আমার মতো সুপুরুষ কলকাতা শহরে আর দ্বিতীয়টি নেই। এ রোগের কি চিকিৎসা বলুন তো? ছেলেপুলে হয়েছে আপনার? ডাক্তার জিজ্ঞেস করেছিলেন। না, ছেলেপুলে হলেই সেরে যাবে, কিছু ভাববেন না, যাতে ছেলে হয় বরং সেই চিকিৎসা করান। সে চিকিৎসা করাতে হয়নি শেষ পর্যন্ত, কারণ কয়েক বছর পরেই মেয়ে হলো গোকুলের। মেয়ে হবার পর একদিন জিজ্ঞেস করেছিলাম, এখন কেমন চলছে গোকুল, ব্যাধি কমেছে? না ভাই, আরও বেড়েছে, গোকুল ম্রিয়মাণ হয়ে জবাব দিলে। সে কি? আমার কিন্তু বরাবর মনে হতো গোকুল হয়তো ঠিক সত্যি কথা বলে না, কোথায় যেন একটা গর্ববোধ আছে মনের ভেতরে। অন্যের স্ত্রীরা যেন ওর স্ত্রীর তুলনায় কম সতীসাধ্যী, কম প্রতিপ্রাণা। ওর মনে হতো ওর উন্নতির মূলে আছে ওর স্ত্রীর একনিষ্ঠতা। বুঝি ওর স্ত্রীর কল্যাণে ওর সমস্তিপুরের একটা সুগার মিল, হাওড়ায় 2টো জুট মিল, ওর রায় সাহেব উপাধি, ওর কলকাতার 7খানা বাড়ি, লাহেরিয়া সরাইয়ের জমিদারি, সব। যা হোক, সেই গোকুল মিত্তির, লেট রায় সাহেব গোকুল মিত্তিরের মেয়ে মৃণালিনীর বিয়ের নিমন্ত্রণে না বলতে পারিনি। পুরনো বন্ধুত্বের টানে 500 মাইল দূর থেকে এই বয়সে এই পল্লীগ্রামে এসেছি, কিন্তু স্টেশনের ওয়েটিং রুমের মধ্যে চুপচাপ বসে বসে মনে হলো, আমি না এলেই বা কে কী মনে করতো, কার কী ক্ষতি হতো। এখনও ট্রেন আসতে 2 ঘন্টা দেরি। হঠাৎ মুন্সিজি শশব ব্যস্তে ঘরে ঢুকলো। বললে, রানী সাহেবা পাঠিয়ে দিলেন আমাকে, আপনি চলে যাবেন না, এই চিঠিটা রানী সাহেবা পাঠিয়েছেন আমার হাতে। মনে হলো বলি, রানী সাহেবা তোমাদের রানী সাহেবা, আমার কি? কিন্তু নিজেকে শান্ত করে চিঠিটা পড়লাম। অনেক অনুনয় করে লিখেছেন, আপনি এমন রাগ করে চলে গেলে মিনুর অকল্যাণ হবে। বর কনে চলে যায়নি এখনও, অতিথি দেবতার সমান। আপনার সঙ্গে আমারও কিছু কথা ছিল, মেয়ের বিয়ের পর বলবো ইচ্ছে ছিল, এ সুযোগ হয়তো আর পাবো না, দয়া করে ফিরে আসবেন, আমার মান রাখবেন। রানী সাহেবার মোটরে করে শেষ পর্যন্ত সত্যি সত্যি আবার ফিরে আসতে হলো। বিদায়ের সময় ভালো করে বরকে দেখলাম, শুনলাম মতিহারির লোক, ওখানেই ওদের জমিদারি। রানী সাহেবার চেয়েও বড় জমিদার ওরা। ছেলের বয়স যেন মৃণালিনীর চেয়ে কমই মনে হলো। বিহারে 3-4 পুরুষের বাস, এখানে থাকতে থাকতে চেহারায় পুরোপুরি বিহারি হয়ে গেছে। পাশে মৃণালিনীর বিরাট ঘোমটা, তাও যেন কেমন অবাক লাগলো। সুনীতি শিক্ষা সদন থেকে আয়ে পাশ করেনি বটে, কিন্তু কিছুদিন তো 2nd ইয়ার ক্লাস করেছিল। সেই মেয়ে যাকে নিয়ে অত কাণ্ড, সেই বা অমন অতখানি ঘোমটা কেমন করে দিতে পারলে? পর কনে চলে গেল, বিয়ের উৎসব কিন্তু তখনও এতটুকু কমেনি। গ্রামের হাজার হাজার লোক নাকি কদিন ধরে এমনি খাওয়া দাওয়া করবে। রানী সাহেবার একমাত্র মেয়ের বিয়ে, তাদের হয়তো এই শেষ উৎসব। সন্ধেবেলা রানী সাহেবা লিখে পাঠালেন, আজ রাত্রিটা আমায় ক্ষমা করবেন, আমার মন বড় খারাপ, কাল দিনের বেলা ট্রেনে যাবার বন্দোবস্ত করে দেব, এবং যদি সকালে আপনার অসুবিধে না হয় সেই সময়ে সাক্ষাৎ হবে। রাত্রে শুয়ে শুয়ে অনেক পুরনো কথা মনে আসতে লাগলো।
পুরনো বলে পুরনো, সে প্রায় 30 বছর আগের ঘটনা। শুধু ঘটনা বললে ভুল বলা হবে, আমার জীবনে সে এক দুর্ঘটনায় বটে। আর রানী সাহেবা, কিন্তু তখন তো তিনি রানী সাহেবা হননি, তখন তিনি জামশেদপুরের আরতি রায়, সেকেন্ড ইয়ারের আর্টসের ছাত্রী। গোকুল মিত্তিরের বিয়ের খবরটাও বন্ধুমহলে হঠাৎ শোনা গেল। বরযাত্রীরা কলকাতা থেকে দল বেঁধে বরের সঙ্গে যাবে টাটানগরে। আর আমি তখন কাকার 12 নম্বর সি রোডের কোয়ার্টারের সামনের ঘরটায় ছুটি কাটাতে গেছি। হঠাৎ গোকুলের চিঠি পেলাম, তোর সামনের বাড়িতে বিয়ে করতে যাচ্ছি, তৈরি থাকিস। সদল বলে পরশু বিকেলবেলা হাজির হব। তখন নজরে পড়ল সত্যি সত্যি সামনের 16 নম্বরের বাগানে মেরাব বাঁধা হচ্ছে বটে। সামনের বাড়িতে যেন উৎসবের ছোঁয়া লেগেছে এরই মধ্যে। সামনে 2-3টে মোটর, লোকজন। মাঘ মাস, প্রচণ্ড শীত পড়েছে। সেদিনই একলা একলা অনেক রাত পর্যন্ত একখানা বই নিয়ে পড়ছিলাম। কাকা কাকিমা ভেতরে সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ অত্যন্ত মৃদু স্বরে দরজায় একটা টোকা পড়ল। তারপর আর একবার উঠে র্যাপারটা ভালো করে গায়ে দিয়ে দরজাটা খুলে পর্দাটা সরাতেই বিস্ময়ে নির্বাক হয়ে গেছি। সেই শীতের ঠান্ডা রাত, চারদিকে অন্ধকার, মনে হলো মানুষ নয়, যেন পরী। বাইরের কুয়াশা যেন পরী হয়ে ঘরের মধ্যে আগুন পোয়াতে এসেছে। মেয়েটির কত বয়স হবে, 18-19? আমার হাঁটুর উপর মুখ রেখে সে কি অঝরে কান্না! এমন ঘটনায় বিভ্রান্ত না হয়ে কি উপায় আছে? বললাম, কে আপনি, কি চান? দু কাঁধে ঝাঁকুনি দিয়ে অনেকবার প্রশ্ন করলাম। আমার প্রশ্নে কান্না তার আরও করুণ হয়ে উঠল। কিছুতেই বুঝতে পারলাম না কি চায়, কেন এসেছে সে এত রাত্রে। 25-30 বছর আগেকারের কথা, সব কথা মনে নেই আজ। তবু কাঁদতে কাঁদতে সে রাত্রে মেয়েটি যা বলেছিল তা যেমন অস্বাভাবিক তেমনি কৌতুকপ্রদ। 16 নম্বর সি রোডের বাড়িতে যে ছেলেটি থাকে তাকে আমার তক্ষুনি ডেকে দিতে হবে। তার নাম নাকি বিকাশ। বাড়ির সামনে যে ঘর, তার পূব দিকের জানলায় গিয়ে ডাকলেই সে আসবে। তার সঙ্গে সেই রাত্রে দেখা হওয়া মেয়েটির নাকি বিশেষ দরকার। মেয়েটি বললে, আমি গেলে কেউ দেখতে পাবে, আপনি দয়া করে একবার বিকাশকে ডেকে আনুন। জিজ্ঞেস করলে বলবেন আরতি তাকে ডাকছে। আমি বিশেষ বিপদে পড়েছি। আরতি বসলো আমারই বিছানায়, আর আমি তার নির্দেশ মতো অগত্যা সেই শীতের মধ্যে ডাকতে গেলাম 16 নম্বরের অজ্ঞাত কুলশীল বিকাশকে। সেদিন ভারী রহস্যময় মনে হয়েছিল এই ঘটনা। বিকাশ যখন এলো, আরতির চোখে সে কি ব্যাকুল ভয়ার্ত আবেদন! বিকাশকে ঘরে পৌঁছিয়ে দিয়ে আমার কি কর্তব্য ভাবছিলাম। মেয়েটি বললে, আপনি দয়া করে বাইরে একটু বসুন, একটু কষ্ট দেব আপনাকে। আমার ঘরের বিছানায় ওদের দুজনকে বসিয়ে আমি নির্বোধের মতন বাইরে চলে এসে বারান্দায় বেতের চেয়ারটায় বসলাম। তারপর সেই শীতার্ত রাত কেমন করে কাটলো তা আজ আমার মনে থাকবার কথা নয়। শুধু এতটুকু মনে আছে যে সমস্ত রাত ওদের ঘরের আলো জ্বলেছে, আর আমি না ঘুম না জাগরণে সেই বেতের চেয়ারে বসে পলে পলে শীতে জমে বরফ হয়ে গেছি। তারপর কখন কাকার ওয়াল ক্লকটায় 12টা বেজেছে, 1টা বেজেছে, 2টো বেজেছে, 3টেও বেজেছে, সব টের পেয়েছি। ঘরের ভেতরে টুকরো টাকরা কথা, কান্নার আভাস বাইরে ভেসে এসেছে। পাশের চেরি গাছটার পাতা থেকে টপ টপ করে শিশির ঝরে পড়ছে সারা রাত। আমার গায়ে শুধু একটা পুলওভার। জামশেদপুরের সেই কনকনে ঠান্ডা শীত, সে পুলওভার কতটা আর আটকাতে পারে? ভোর হবার আগে ওরা যখন বেরিয়ে যায়, আমার সঙ্গে কোনো কথা বলা বা ধন্যবাদ দেওয়ার প্রয়োজন মনে করেনি। মনে আছে পরের দিন সকালে ঘুম থেকে উঠতে আমার প্রায় 9টা বেজে গিয়েছিল। কিন্তু বিস্ময়ে হতবুদ্ধি হওয়ার বুঝি তখনও আমার অনেক বাকি ছিল। বরযাত্রীর দলবল নিয়ে গোকুল এলো বিয়ের দিন সকালে। কিন্তু বিয়ের আসরে বউ দেখতে গিয়ে আমার বাকরোধ হয়ে এলো। আরতি রায়, সেই রাত্রের আমার ঘরে আসা সেই মেয়েটি! গোকুল বোধ হয় বউ দেখে খুশিই হয়েছিল। বরযাত্রী দলের সঙ্গে কলকাতায় চলে এলাম। কিন্তু নিজের বিবেকের সঙ্গে যে বিরোধ সমস্ত মনকে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল, তা কেমন করে চেপে রেখেছি সারা জীবন, তা আমার অন্তরাত্মাই জানে। বউ ভাতের দিন বন্ধুরা এক একটা উপহার তুলে দিয়েছে নববধূর হাতে। কারো দিকে মুখ তুলে চায়নি নববধূ। আমি কিন্তু আর একবার ভালো করে চেয়ে দেখলাম সেদিন সেই সুযোগে। মনে হলো ধুতির নরুন পাড়ের মতো সারা মুখে একটা বিষাদ পাউডার আর স্নোর প্রান্তে আলতোভাবে ঝুলছে। সেই বিষাদটুকুই নববধূর সমস্ত অবয়বে একটা অভিনব মাধুর্য এনে দিয়েছে যেন। সেদিন মনে হয়েছিল, আমি কি ভুল করেছি, না
ও শুধু আমার নিজস্ব একটা ভাষ্য, যার পেছনে যে যুক্তি আছে তাও বুঝি আমার মন গড়া। অনেকবার মনের গোপন সংবাদটা বিশ্বস্ত বন্ধুদের বলি বলি করেও বলা হয়নি, গোকুলকে তো বলা দূরের কথা। আজকে এই পর্যন্ত বন্ধুরা, শেষ পর্ব তোমাদেরকে সামনের দিন পড়ে শোনাবো।